এরপরে দেখো, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে উপনিবেশিকরণ আইন। তাহলে এবারে উপনিবেশিকরণ আইনে আবার চলে আসি, ঠিক আছে। এবারে দেখো উপনিবেশিক অরণ্য আইন যেটা, তাহলে এটার পরিবর্তনের কারণ কি ছিল, ঠিক আছে। দেখো তাহলে আগে আমাদেরকে জানতে হবে যে অরণ্য আইন কি, ঠিক আছে। অরণ্য আইন কি, দেখো ভারতে এই ইংরেজ শাসন প্রতিষ্ঠার পর সরকার কি করলো না, ভারতের অরণ্য সম্পদের উপর তাদের নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য কতগুলি আইন প্রণয়ন করে, যে আইনগুলোকে বলা হচ্ছে অরণ্য আইন। কি বললাম, যে ভারতে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পর সরকার কি করেছিল না, ভারতের অরণ্য সম্পদের উপর তাদের নিজেদের যে কর্তৃত্ব সেটা প্রতিষ্ঠার জন্য কতগুলো আইন প্রণয়ন করে, ঠিক আছে। সেই আইনগুলোকে বলা হচ্ছে অরণ্য আইন। তো এই আইনগুলোর মধ্যে যেমন ছিল একটা 1865 খ্রিস্টাব্দের আইন, একটা 1878 খ্রিস্টাব্দের আইন, একটা 1927 খ্রিস্টাব্দের আইন, এগুলো সবই হচ্ছে অরণ্য আইন, ঠিক আছে। তো এইগুলো সম্পর্কে তোমরা জানবে, এরপরই আসছি আমি। তো এইগুলোর ফলে কি হয়েছিল, এই আইন প্রবর্তনের ফলে দেখো একদিকে সরকার যেমন তাদের স্বার্থ যেটা সেই স্বার্থকে যেমন সুরক্ষিত করতে পেরেছিল, অন্যদিকে তেমনি আদিবাসী সম্প্রদায় তাদের যে অধিকার সেগুলোকে হারিয়ে ফেলেছিল, বুঝতে পেরেছ। এবার দেখো তার মানে কি বলতো, এই যে 1865 খ্রিস্টাব্দে, 1878 আর 1927, হ্যাঁ এই সময়গুলোর মধ্যে ব্রিটিশ সরকার ভারতীয় যে অরণ্য আইন সেটাকে পাস করলো। হ্যাঁ 1865 প্রথম অরণ্য আইন, তারপরে 1878 দ্বিতীয় অরণ্য আইন, ঠিক আছে। তারপরে আর একটা 1927 একটা অরণ্য আইন প্রবর্তন করেছিল, ঠিক আছে। তো যাই হোক, তো এই অরণ্য আইন, ভারতীয় যে অরণ্য আইন বা ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট যেটাকে বলা, এগুলো পাস করেছিল। তো ভারতে এই অরণ্য সম্পদের উপর সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠা করাই ছিল এর প্রধান উদ্দেশ্য, বুঝতে পেরেছ। ভারতের অরণ্য সম্পদের উপর সরকারের যে কর্তৃত্ব সেটা প্রতিষ্ঠা করাই ছিল এর প্রধান উদ্দেশ্য। যার ফলে দেখবে এই যে অরণ্যচারী উপজাতি সম্প্রদায় তাদেরকে অরণ্যের উপর তাদের যে চিরাচরিত অধিকার ছিল সেটাকে তারা ছিনিয়ে নিয়েছিল, বুঝতে পেরেছ। তো সেই জন্য তারা তাদের মানে অধিকারটা হারিয়ে ফেলেছিল, যার ফলে এই উপজাতি সম্প্রদায় দেখবে নানা সময়ে নানা ধরনের বিদ্রোহ করছে, বুঝতে পেরেছ। তো এই যে ভারতীয় যে অরণ্য আইন, হ্যাঁ এইটা ব্রিটিশ সরকারের কি উদ্দেশ্য ছিল, কি কারণে তারা প্রবর্তন করেছিল ভারতীয় অরণ্য আইন, বা এখানেতে এটা তোমার একটু ভালো করে বললে এটা বলতে পারো যে উপনিবেশিক অরণ্য যে আইন সেই উপনিবেশিক অরণ্য আইন প্রবর্তনের কি উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের, তাই তো। এটা যদি আর একটু ভালো করে বলি, হ্যাঁ তাহলে তোমরা কি বলবে, দেখো এই যে বললাম যে ব্রিটিশ উপনিবেশিক সরকার ভারতে পরপর 3টি অরণ্য আইন প্রণয়ন করেছিল, ঠিক আছে। মানে 3টি অরণ্য আইন পাস করেছিল। একটা হচ্ছে 1865 খ্রিস্টাব্দে, একটা 1878 খ্রিস্টাব্দে, আর একটা 1927 খ্রিস্টাব্দে। আর এই সবকটি আইনের মূল উদ্দেশ্যই ছিল বললাম উপনিবেশিক স্বার্থ রক্ষা করা, তাই তো। তাদের স্বার্থ, সরকার তাদের নিজেদের স্বার্থ রক্ষা করার জন্যই তোমার এই আইনগুলো প্রবর্তন করেছিল, তাই তো। সেই জন্য বলা হচ্ছে যে উপনিবেশিক স্বার্থ রক্ষা করাই ছিল প্রধান উদ্দেশ্য। আর কি না, ভারতের বনভূমির উপর তাদের আধিপত্য স্থাপন করা, ভারতের যে বনভূমি সেই বনভূমির উপর তাদের আধিপত্য স্থাপন করা, তাই না। তো দেখো এখানেতে আমরা তাহলে এগুলোর ব্যাখ্যা হিসেবে কি বলতে পারি, দেখো যেমন কাঠ সংগ্রহ করা, তারপরে বনাঞ্চল পরিষ্কার করা। যেমন কাঠ সংগ্রহ করা এই হিসাবে আমরা কি বলতে পারি, দেখো যেমন 19 শতকের শেষ দিক করে ব্রিটিশ যে রাজকীয় নৌবাহিনী, হ্যাঁ তো সেই নৌবাহিনীর সম্প্রসারণের জন্য প্রচুর কাঠের প্রয়োজন দেখা দিয়েছিল। তো সেই কাঠের প্রয়োজনের পাশাপাশি দেখবে আবার যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য রেলপথ নির্মাণের যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তো তার জন্য প্রচুর কাঠের প্রয়োজন দেখা দেয়, ঠিক আছে।
তো এসব প্রয়োজনের জন্যই এই অরণ্য সম্পদের উপর অধিকার কায়েম করার জন্য ঔপনিবেশিক সরকার অরণ্য আইন পাস করছে। তাহলে এইটা হচ্ছে একটা উদ্দেশ্য, কাঠ সংগ্রহ করা। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার বনাঞ্চল পরিষ্কার। এই যে অরণ্য আইন পাসের পেছনে আর একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে ভারতের যে সুবিশাল বনভূমি, সেই বনভূমিকে পরিষ্কার করে সেটাকে কৃষিযোগ্য জমিতে পরিণত করা, তাই তো। তো সেই কৃষিযোগ্য বনভূমিতে পরিষ্কার মানে সেই মানে ভারতের যে সুবিশাল বনভূমি, সেই বনভূমিকে পরিষ্কার করে সেটাকে কৃষিযোগ্য করে তোলা। ঠিক আছে, যাতে করে সেইখান থেকে কি বলতো অতিরিক্ত পরিমাণে সেইখান থেকে রাজস্ব সংগ্রহ করতে পারে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই যে ঔপনিবেশিক সরকারের আর একটা দিকও এখানে তুলে ধরা যায়, যে রাজস্বের পরিমাণ বৃদ্ধি। অর্থাৎ এই যে নতুন কৃষি জমি তারা তৈরি করলো, সেই কৃষি জমির উপর অতিরিক্ত কর আরোপ করে রাজস্ব বৃদ্ধি করা এবং ভারতের যে সম্পদ, সেই সম্পদটাকে নিজেদের অধীনে আনা। ঠিক আছে, তো এটাও ছিল তাদের আর একটা উদ্দেশ্য। তার মানে যেমন কাঠ সংগ্রহ করা, তারপরে বনাঞ্চল পরিষ্কার করা, তার পাশাপাশি রাজস্বের পরিমাণ বৃদ্ধি করা। হ্যাঁ, এগুলো হচ্ছে সবই হচ্ছে তোমার এই উপনিবেশিক অরণ্য আইন প্রবর্তনের উদ্দেশ্য। ঠিক আছে, তাছাড়াও বলতে পারো সরকারের আয় এবং ব্যবসা বাণিজ্য যেটা, সেটার বৃদ্ধি। অর্থাৎ রাজস্ব আদায়ের পাশাপাশি বনজ সম্পদকে তাদের বাণিজ্যিক স্বার্থে ব্যয় করা, তাই তো। বাণিজ্যিক স্বার্থে ব্যয় করে সেখান থেকে আয় এবং মুনাফা বৃদ্ধি করা, সেটাও ছিল এই উপনিবেশিক অরণ্য আইনের অপর একটা উদ্দেশ্য। তাছাড়াও বন সংরক্ষণ করা। যেমন দেখো অরণ্য আইন জারি করার পেছনে এই উপনিবেশিক শক্তির বিভিন্ন ধরনের যে উদ্দেশ্যের কথা বললাম, তো সেই বিভিন্ন ধরনের উদ্দেশ্যের কথা বলতে গিয়ে দেখবে আমরা তোমার অরণ্য আইন প্রবর্তনের কথা বললাম, যে সরকার বিভিন্ন অরণ্য আইন প্রবর্তন করেছিল। যেমন প্রথম ভারতীয় অরণ্য আইন, মনে রাখবে, বোর্ডের দিকে তাকাও, দেখো আমি লিখেছি, এটা ভালো করে মনে রাখবে। প্রথম ভারতীয় অরণ্য আইন 1865 খ্রিস্টাব্দে পাস করেছিল। আর দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন যেটা, সেটা হচ্ছে 1878 খ্রিস্টাব্দে পাস করেছিল। ঠিক আছে, তো দ্বিতীয় যে অরণ্য আইন সরকার পাস করেছিল, সেই অরণ্য আইনের ভিত্তিতে, অর্থাৎ 1878 খ্রিস্টাব্দে যে অরণ্য আইন পাস করেছিল, দ্বিতীয় অরণ্য আইন, সেই অরণ্য আইনের ভিত্তিতে সরকার কী করেছিল, ভারতের যে বনাঞ্চল সেটাকে 3টি ভাগে ভাগ করেছিল এবং 3টি ভাগে ভাগ করে বন সংরক্ষণের উদ্যোগ নিয়েছিল। আর যে 3টি ভাগে ভাগ করেছিল সেটা হচ্ছে সংরক্ষিত অরণ্য, সুরক্ষিত অরণ্য আর গ্রামীণ অরণ্য। এই 3টি ভাগে ভাগ করে বন সংরক্ষণের উদ্যোগ নিয়েছিল। ঠিক আছে, তবে মনে রাখবে যে ঔপনিবেশিক সরকার স্বার্থ আর মুনাফা বজায় রাখা, এটা হচ্ছে তাদের মেইন উদ্দেশ্য ছিল। তাদের নিজেদের স্বার্থ এবং মুনাফা অর্জন করা। সেই জন্য দেখবে এই উপনিবেশিক সরকার তাদের নিজেদের স্বার্থ এবং মুনাফা সেটা বজায় রাখতে গিয়ে অরণ্য আইন প্রবর্তন করেছিল। তো সেই অরণ্য আইন প্রবর্তনের মাধ্যমে তারা কি করে ফেলেছিল না, আদিবাসী বা উপজাতি যে সম্প্রদায়, সেই সম্প্রদায়ের তাদের যে অধিকার, তারপর তাদের জীবন এবং জীবিকার ক্ষেত্রেও তারা কি করেছিল, কুঠারঘাত করে ফেলেছিল, আঘাত করে ফেলেছিল। ঠিক আছে, যার ফলে তোমরা দেখতে পাবে যে এই আদিবাসী তথা উপজাতি সম্প্রদায় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছিল এবং তারা বিভিন্ন কৃষক উপজাতি বিদ্রোহ সংগঠিত করেছিল বিভিন্ন সময়ে, তাই তো। তো এটা ভালো করে পড়বে। তার মানে এই বন সংরক্ষণ এটাও ছিল তাদের আর একটা উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে এখানে যেটা বললাম এটা খুবই ইম্পর্টেন্ট, যে ব্রিটিশ সরকার কেন উপনিবেশিক অরণ্য আইন প্রবর্তন করেছিল বা উপনিবেশিক অরণ্য আইন প্রবর্তনের পেছনে কি উদ্দেশ্য ছিল। এটা 4 মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা খুব ভালো করে পড়বে। আর এখানে যেটা বললাম যে ব্রিটিশ সরকার কোন কোন অরণ্য আইন প্রবর্তন করেছিল, প্রথম অরণ্য আইন কবে, দ্বিতীয় অরণ্য আইন কবে, আর একটা অরণ্য আইন হয়েছিল 1927-এ। ঠিক আছে, ওটাও মনে রেখো, বুঝতে পেরেছ। আর একটা কথা এখানে বলি, যেটা হচ্ছে তোমার যে
এই উপনিবেশিক অরণ্য আইন এই যে দ্বিতীয় উপনিবেশিক অরণ্য আইন যেটা, ঠিক আছে, যেটাকে আমরা বলছি যে দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন, ঠিক আছে, এইটা মনে রাখবে। মানে উপনিবেশিক সরকার 1878 খ্রিস্টাব্দে দ্বিতীয়বার যে আইনটা পাস করছে, যেটাকে বলছে 1878 খ্রিস্টাব্দের ভারতীয় অরণ্য আইন বা দ্বিতীয় অরণ্য আইন, ঠিক আছে। তো এই অরণ্য আইন অনুযায়ী এই যে 3টি ভাগে ভারতীয় বনাঞ্চলকে ভাগ করা হচ্ছে, সুরক্ষিত, সংরক্ষিত আর শ্রেণী বহির্ভূত বা যেটাকে বলা হচ্ছে গ্রামীণ, ঠিক আছে। তো প্রথম ধরনের যে অরণ্য, প্রথম ধরনের মানে এখানে আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে তোমার যেটার কথা বললাম সেটা হচ্ছে তোমার সুরক্ষিত, আমি আগে বললাম তাই তো, সুরক্ষিত অরণ্য আর সংরক্ষিত অরণ্য আর শ্রেণী বহির্ভূত অরণ্য। দেখো সুরক্ষিত অরণ্য যেটা, তাহলে সেইটা হচ্ছে যে নির্ধারিত কিছু মানে বৃক্ষ কাটার পর নিষেধাজ্ঞা আরোপিত হলেও স্থানীয় বাসিন্দাদের কিন্তু তাদের জ্বালানি কাঠ সংগ্রহ করা বলো বা পশুচারণ এইগুলোর ক্ষেত্রে তাদেরকে অধিকার বজায় রাখার কথা বলা হয়েছিল। মানে তাদেরকে এই অধিকারগুলো দেওয়া হয়েছিল। মানে শুধুমাত্র গাছ কাটার উপর নিষেধাজ্ঞা জারি করা হলেও যারা স্থানীয় বাসিন্দা ছিল তাদেরকে তাদের তোমার জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করা, পশুচারণ করা, হ্যাঁ, এইগুলোর অধিকার তাদেরকে দেওয়া হয়েছিল। এটা হচ্ছে তোমার সুরক্ষিত যে অরণ্য সেইটাতে আমরা দেখতে পাই। আর যেটা হচ্ছে তোমার সংরক্ষিত অরণ্য, সেইখানেতে আমরা কি দেখতে পাচ্ছি না, সংরক্ষিত যে অরণ্য সেই অরণ্যেতে আমরা দেখতে পাবো যে পরিচালনায় সংরক্ষিত অরণ্যের পরিচালনা বলো এবং অরণ্য সম্পদের উপর পুরোপুরি দায়িত্ব থাকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের উপর, ঠিক আছে। যেটা হচ্ছে তোমার সংরক্ষিত অরণ্য, সেটা পুরোপুরি নিয়ন্ত্রণে থাকে রাষ্ট্রের উপর। তো এগুলো একটু মনে রেখো এটা, ঠিক আছে। আর এখান থেকে তোমার এরকমও কোশ্চেন হয় যে 1878 খ্রিস্টাব্দে যে ভারতীয় দ্বিতীয় অরণ্য আইন যেটা পাস হয়েছিল, তো সেইখানেতে তোমার কি বলা হয়েছিল, এরকমই কোশ্চেন হয়। তাহলে সেই ক্ষেত্রে কি বলবে না, সেই ক্ষেত্রে বলবে যে এই তোমার ব্রিটিশ সরকার ভারতে তাদের যে শাসন, তাই তো, সেটাকে তোমার কায়েম করার জন্য বিভিন্ন প্রকার আইন কার্যকর করেছিল। তার মধ্যে একটা ছিল অরণ্য আইন। তো সেই অরণ্য আইনের মধ্যে 1878 খ্রিস্টাব্দে যেটা পাস হয়েছিল সেটাকে বলা হচ্ছে দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন। এবং এই আইনের দ্বারা এই যে বললাম অরণ্য অঞ্চলকে 3টি ভাগে ভাগ করে দিচ্ছে, সুরক্ষিত, সংরক্ষিত আর শ্রেণী বহির্ভূত, ঠিক আছে। তো এই আইনের দ্বারা কি বলা হচ্ছে না, অরণ্য অঞ্চল পরিচালনা করা, তারপরে অরণ্য সম্পদের উপর ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণটা বেশি করে আরোপিত হচ্ছে, তাই তো। এটা হচ্ছে তোমার এই দ্বিতীয় ভারতীয় অরণ্য আইনের তোমার স্টেপ নেওয়া হয়েছিল, এই আইনের দ্বারা পদক্ষেপ নেওয়া হয়েছিল বা এই আইনের দ্বারা এগুলো বলা হয়েছিল, ঠিক আছে। তো এটা একটু ভালো করে পড়বে, বোঝা গেছে। আর একটা কথা বলি, এই যে অরণ্য আইনগুলো প্রবর্তন হলো, এই অরণ্য আইন প্রবর্তনের আগে ব্রিটিশ সরকার সবার প্রথম যেটা করেছিল সেগুলো আগে একটু মনে রাখবে যে ভারতীয় অরণ্য যে অঞ্চল, সেই অঞ্চলের উপর তাদের নিয়ন্ত্রণ আরোপ করার জন্য ব্রিটিশ সরকার সবার প্রথম যেটা করেছিল সেটা সনদ আইন পাস করেছিল। মানে অরণ্য সনদ যেটাকে বলা হয়, অরণ্য সনদ পাস করেছিল এবং সেটা পাস করেছিল 1855 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তো এর দ্বারা সরকার প্রথম কাঠ সংগ্রহ এবং ব্যবসার উপর বিধি নিষেধ সেটাকে আরোপ করেছিল, ঠিক আছে। তারপরে দেখবে পরে 1864 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার বন বিভাগ গঠন করেছিল, ঠিক আছে। তারপর 1865 খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় অরণ্য আইন পাস করেছিল, ঠিক আছে। তাহলে অরণ্য আইনগুলো প্রবর্তনের আগে বা পাস করার আগে তোমার কি করেছিল এগুলো একটু ভালো করে মনে রাখবে, ঠিক আছে। তাহলে সবার প্রথম অরণ্য সনদ পাস করছে যেটা 1855, তারপরে 1864 ব্রিটিশ সরকার বন বিভাগ গঠন করছে, তারপর 1865 খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় অরণ্য আইন পাস করছে, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে কি না, এবারে দেখো এই যে বললাম যে ইংরেজ
ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে অর্থাৎ ব্রিটিশ সরকারের আমলে সংগঠিত যে কৃষক এবং উপজাতি বিদ্রোহগুলো হয়েছিল, তো সেই বিদ্রোহগুলো সম্পর্কে এরপর আমরা বিস্তারিতভাবে একে একে জানবো, তাই তো। তো সেইটা জানার আগে আমাদেরকে জেনে নিতে হবে এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন কৃষক এবং উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়েছিল, তো সেই কৃষক এবং উপজাতি বিদ্রোহগুলোর কারণগুলো কী ছিল, মানে মেন কারণ কী ছিল, ঠিক আছে। তাহলে এইটা আমাদেরকে আগে জেনে নিতে হবে, তারপর আমরা প্রত্যেকটা বিদ্রোহ সম্পর্কে বিস্তারিতভাবে জানবো, ঠিক আছে, একে একে। তো তাহলে প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে যেটা, তাহলে কী কারণগুলো ছিল, তাই তো। দেখো, তোমরা সবাই জানো যে ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠার পর প্রায় 100 বছর ধরে, তার মানে 1757 থেকে 1857, 100 বছর ধরে তো ইংরেজরা জমিদার মহাজন এদের অত্যাচার এবং শোষণ। তাহলে কি বললাম, এই যে 1757 থেকে 1857 খ্রিস্টাব্দ, তাই তো, এই যে 100 বছর ধরে ইংরেজ জমিদার মহাজন, হ্যাঁ, তো এদের শোষণ এবং অত্যাচারের ফলে অনেক কৃষক এবং উপজাতি সম্প্রদায়ের তোমার বিদ্রোহ ঘটেছিল, তাই তো। যে বিদ্রোহগুলো কথা তোমরা পড়বে, যেমন সন্ন্যাসী ফকির বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, তারপরে কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, তারপরে আবার মুসলিমদের দ্বারা পরিচালিত আন্দোলন হয়েছিল যেমন ওহাবি আন্দোলন, ফরাজি আন্দোলন, এইগুলো সম্পর্কে তোমরা বিস্তারিতভাবে এখানে পড়বে। তো দেখো, এই যে বিদ্রোহগুলো হয়েছিল তার পেছনে কী কারণ ছিল, যেমন তোমরা বলতে পারো তোমার অত্যাধিক রাজস্ব আদায়, ঠিক আছে। এই যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজস্ব আদায়ের অধিকার লাভ পাওয়ার পর তারা কৃষকদের কাছ থেকে অত্যাধিকারে রাজস্ব আদায় করতে শুরু করেছিল, যার ফলে কৃষকদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল, তাই তো। তো সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য তারা বিদ্রোহের পথ বেছে নিয়েছিল। তারপরে হচ্ছে তোমার সরকারি কর্মচারী এবং পুলিশদের অত্যাচার, তারা সরকারি কর্মচারী এবং পুলিশরা তারা নানা কারণে অকারণে অত্যাচার করতো। এই যে তোমার রেলপথ পরিবর্তিত হলো, রেলপথ পরিবর্তনের ফলে তোমার সেইখানে থেকে কর্মী নিয়োগ করা হতো, তাই তো। তো তখন ওই উপজাতি সম্প্রদায়ের মানুষ সেইখান থেকে তাদেরকে নিয়োগ করা হতো, অথচ তাদেরকে তোমার তাদের ন্যায্য মজুরি দেওয়া হতো না, ঠিক আছে। তো সেইভাবে তাদেরকে নানাভাবে টর্চার করতো, অত্যাচার করতো। তারপরে পুলিশ প্রশাসনের কাছে তাদের কোনো বিচার ছিল না, হ্যাঁ, ঘুরিয়ে তাদেরকে দোষী সাব্যস্ত করা হতো। তো সেই জন্য এখানেও তারা নানা অত্যাচারের শিকার হয়েছিল, ঠিক আছে। তারপরে আছে তোমার জমিদার মহাজনদের শোষণ। জমিদার মহাজনদের শোষণ সম্পর্কে তোমরা জানো, তাই তো। এই একটু আগে বললাম যেটা, যে চিরস্থায়ী বন্দোবস্ত যে কুপ্রভাব, তাই তো, যেটা তোমার জমিদারদের যেখানেতে সবচেয়ে বেশি প্রভাব ছিল। এখানে তোমরা জমিদারদের শোষণের কথা ভালো করে বলতে পারবে, আমি আর এখানে ব্যাখ্যা করছি না। মহাজনদের শোষণ মানে মহাজনদের তোমার দাদন প্রথার ক্ষেত্রে যেটা ছিল, তাই না, ওই 2 টাকা দাদন দিয়ে নীল চাষ করানো হতো। তো সেইখানেতে তারা মানে কী করতো না, তাদেরকে তোমার নীল সংগ্রহ করার জন্য, নীল চাষ করার জন্য তাদেরকে যে দাদন দেওয়া হতো, তো সেই দাদন নিয়ে চাষিরা কিন্তু নীল চাষ করতে পারতো না, কারণ তাদের অভাব অনটনের জন্য সেই অর্থটা তারা অনেক আগে ব্যয় করে ফেলতো। সেই জন্য নীল চাষ করার জন্য তাদের যে অর্থের প্রয়োজন হতো, সেই অর্থের প্রয়োজন মেটানোর জন্য তারা তখন এই মহাজনদের কাছ থেকে ঋণ নিত, ফলে ঋণের জালে জড়িয়ে পড়তো, আর সেখান থেকে তারা কোনোদিনই বেরিয়ে আসতে পারতো না। তো এই যে একটা কুপ্রভাব, তাই না, তো এটা তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। তাহলে এই জমিদারি মহাজনদের শোষণ, তারপরে হচ্ছে এই যে বাণিজ্যিক ফসল জোর করে তাদের উপর উৎপাদন করতে বাধ্য করা হতো। এই যে তোমার তাদের যে চাষযোগ্য জমি, সেই জমিতে তাদের যে ফসল ছিল, সেই ফসলগুলোর পরিবর্তে মানে যে খাদ্যশস্যগুলো তারা চাষ করতো, সেই খাদ্যশস্যগুলো চাষ করার পরিবর্তে তাদেরকে বাণিজ্যিক ফসল উৎপাদন করতে বাধ্য করা হতো। বাণিজ্যিক ফসল মানে যেমন হচ্ছে তোমার তুলো, নীল, পাট, হ্যাঁ, এইগুলোকে চাষ করতে বাধ্য করা হতো, যার ফলে তারা কী বলতো, তারা তোমার তাদের যে খাদ্যশস্য সেগুলো তারা উৎপাদন করতে পারতো না। তাহলে একদিকে দেখো তাদের প্রচুর ক্ষতি হতো, ঠিক আছে, এবং তাদের অপরদিকে তাদের তোমার এই যে খাদ্যের অভাব দেখা দিত, তারা তোমার খেতে পারতো না, তাই না। কারণ হচ্ছে এই যে কৃষকদের আবাদি যে জমি, সেই জমিতে এই যে নীল, পাট, তুলো এগুলো চাষ করা হতো, যার ফলে তাদের মধ্যে কী বলতো খাদ্য সংকট দেখা দিত। তাহলে খাদ্য সংকট বা খাদ্য অভাব এটা আমরা বলতে পারি। বাণিজ্যিক ফসলের উৎপাদনের বাধ্যবাধকতা এটাও ছিল তোমার এর কারণ, ঠিক আছে। তাহলে এই যে পয়েন্টগুলো বললাম এইগুলোকে ধরে ধরে ব্যাখ্যা করবে। তারপরে দেশীয় শিল্পের অবক্ষয়, তোমরা জানো শিল্প বিপ্লব ঘটার ফলে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব ঘটেছিল, সেই শিল্প বিপ্লব ঘটার ফলে কী হলো না, তোমার আমাদের দেশে যে শিল্প ছিল সেই শিল্পের তোমার ধ্বংস হলো, মানে কুটির শিল্প যেগুলো সেগুলো ধ্বংস হলো, যার ফলে আমাদের দেশে যে শিল্পী এবং কারিগর তারা কী বলতো, তারা তোমার তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠলো, এবং তারা তখন সেই
সেখান থেকে সরে এসে, অর্থাৎ যেহেতু শিল্প ধ্বংস হয়ে গেছে, তাই তারা কী করতে লাগলো, তারা তখন কৃষির সঙ্গে যুক্ত হয়ে পড়লো এবং তাদের মনের মধ্যে যে ক্ষোভ ছিল সেই ক্ষোভেরও তারা বহিঃপ্রকাশের তোমার অবস্থায় ছিল, যে যে কোনো সময়ে তারা বিদ্রোহ হলে সেই বিদ্রোহে সামিল হবে এবং তারা তাদের যে মানে ক্ষোভ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সেটা তারা কী করবে, সেটা তারা তুলে ধরবে, ঠিক আছে, এবং তার প্রতিবাদ জানাবে, ঠিক আছে। তো এটাও একটা কারণ ছিল। তাছাড়াও ওই যে ব্রিটিশ আইন এবং বিচার ব্যবস্থার প্রবর্তন, কারণ দেখো তোমার ইংরেজরা ভারতবর্ষে তাদের রাজনৈতিক যে ক্ষমতা, সেই ক্ষমতা প্রতিষ্ঠা করার আগে ভারতের যে চিরাচরিত আইন এবং বিচার ব্যবস্থা ছিল, সেই বিচার ব্যবস্থা অনুযায়ী সব কিছু চলতো। কিন্তু ব্রিটিশ সরকার ভারতে তাদের রাজনৈতিক ক্ষমতা প্রবর্তন করার পর কী হচ্ছে না, তা ভারতের যে চিরাচরিত এবং বিচার ব্যবস্থা সেটাকে বাতিল করে দিয়ে ব্রিটিশ সরকার তাদের নিজস্ব আইন এবং বিচার ব্যবস্থা সেখানে তুলে ধরে, বুঝতে পেরেছো, বা চালু করে ভারতে। তো যার ফলে এই যে ভারতীয় সমাজে বিদেশিদের এই যে হস্তক্ষেপ, তাই না, ব্রিটিশ সরকার তাদের নিজস্ব আইন এবং বিচার ব্যবস্থা ভারতে চালু করেছিল। তো ভারতের যে বিচার ব্যবস্থা সেটাকে কী করলো, সেটাকে তোমার তুলে দিয়ে তাদের নিজস্ব নিয়মকানুন চালু করলো, যার ফলে ভারতীয় যে সমাজ তারা এই যে বিদেশি যে হস্তক্ষেপ, এই বিদেশি হস্তক্ষেপকে তারা কিন্তু সুনজরে দেখেনি, বুঝতে পেরেছো। তো এই ব্রিটিশ আইন এবং বিচার ব্যবস্থার প্রবর্তন এটাও তাদের জীবনকে বিক্ষুব্ধ করে তুলেছিল এবং এটা তারা মেনে নিতে পারেনি। তো এইগুলো সবই, এই যে বললাম, অত্যাধিক রাজস্ব আদায় বলো, সরকারি কর্মচারী পুলিশদের অত্যাচার বলো, জমিদারদের শোষণ বলো, মহাজনদের শোষণ বলো, বাণিজ্যিক ফসল উৎপাদনে জোরকে বাধ্যবাধকতা করা, তারপর দেশীয় শিল্পের অবলয়ের কথা বলো, দেশের শিল্পের অবক্ষয় বা ধ্বংসের কথা বলো, বা তোমার খাদ্য অভাবের কথা বলো, বা ব্রিটিশ আইন এবং বিচার ব্যবস্থা প্রবর্তনের কথা বলো, এগুলো সবই হচ্ছে তোমার এই কৃষক এবং উপজাতি বিদ্রোহগুলো সংঘটিত হওয়ার পেছনে কারণ, ঠিক আছে। তো এই সমস্ত কিছুর কারণে আমরা দেখতে পাচ্ছি যে তোমার এই কৃষক এবং আদিবাসী তথা উপজাতি সম্প্রদায় বিভিন্ন সময়ে বিভিন্ন বিদ্রোহ করছে ব্রিটিশ সরকার তথা জমিদার মহাজন শ্রেণীর বিরুদ্ধে, ঠিক আছে, যেগুলো এক এক সময় এক এক নামে পরিচিত। কখনো সন্ন্যাসী বকি বিদ্রোহ, কখনো চুয়ার বিদ্রোহ, কখনো মুন্ডা বিদ্রোহ, কখনো কোল বিদ্রোহ, কখনো সাঁওতাল বিদ্রোহ, ঠিক আছে, বুঝতে পারলে। তো এই কোশ্চেনটা ভালো করে তোমাদেরকে করতে হবে যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বা ইংরেজ সরকার সময়ে সংগঠিত কৃষক এবং উপজাতি যে বিদ্রোহগুলো হয়েছিল সেই বিদ্রোহগুলোর কারণ কী কী ছিল, ঠিক আছে, এটাও একটা কোশ্চেন হয়। তো এটাও ভালো করে পড়বে, বুঝতে পেরেছ। এরকম ধরনের কোশ্চেন থাকতে পারে। তো দেখো, আমি আজকে যতটুকু পড়ালাম এটা ভালো করে পড়বে এবং বোঝার চেষ্টা করবে আমি কি বললাম। আর যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে বলবে, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।